আমাকে মেরো না, দয়া করে আমাকে মেরো না, আমি বেঁচে থাকতে চাই। আমি তোমার বৌদি, আমার উপর একটু দয়া করো প্রিয়া। এত সহজে তোমাকে কিভাবে ছেড়ে দেব বৌদি? তোমাকে এভাবে মরতে দেখে আমার যে খুব আনন্দ হচ্ছে, এটার জন্যই তো আমি তোমাকে বিষটা দিয়েছি। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কেউ কি আছে? প্লিজ আমাকে কেউ বাঁচাও। এখানে তোমাকে বাঁচানোর জন্য কেউই আসবে না। এমনিতেই তোমার হাতে আর মাত্র 10 মিনিট রয়েছে। ধীরে ধীরে তোমার চোখের সামনে অন্ধকার নেমে আসবে এবং তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। তারপর সব শেষ। হা হা হা। প্রিয়া তার বৌদি রাধিকাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করছিল এবং রাধিকাকে বাঁচানোর জন্য আশেপাশে কেউ ছিল না। বলা হয় ননদ বৌদির সম্পর্ক দুই বোনের মতো, কিন্তু এখানে দুজনে একে অপরের শত্রু কিভাবে হয়ে গেল। 2 বছর আগে প্রিয়া তার দাদা বিক্রমের সঙ্গে থাকতো। বিক্রম একটি ভালো কোম্পানিতে চাকরি করত এবং তাদের ঘরবাড়িও খুব সুন্দর ছিল। বিক্রমের বিয়ের বয়স হয়ে যাওয়ায় সে নিজের জন্য মেয়ে খুঁজতে শুরু করে দেয়। এরকমই একদিন সে রাধিকা নামের এক মেয়েকে দেখতে তাদের বাড়িতে পৌঁছায়। রাধিকা, তোমার বাবা মায়ের কাছ থেকে আমি সবকিছু শুনে নিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমি একবার তোমার মুখে শুনতে চাই যে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আরে না না, আমারও তোমাকে খুব পছন্দ। আচ্ছা, তুমি নিজের হবু স্বামী থেকে কি কি আশা করো একটু বলবে? বেশি কিছু নয়, শুধু ভালোবাসা আর ভালোবাসা। বিক্রম এবং রাধিকা একে অপরকে পছন্দ করে নেওয়ায় সকলের উপস্থিতিতে কয়েকদিনের মধ্যেই খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাধিকা বিক্রমের সঙ্গে তার ঘরে আসে। বিয়ের প্রথম রাতে। রাধিকা, আজ থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। আজ এখানে তোমার প্রথম দিন, তাই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? কিরকম গিফট বিক্রম? এই নাও, এটা তোমার জন্য। আরে বাহ, এটা তো ডায়মন্ড রিং। আমার কাছে একটাও ডায়মন্ডের রিং ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম, তুমি অনেক ভালো। বিয়ের পর থেকেই রাধিকা এবং বিক্রম একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাতো। তারা মাঝে মাঝেই একসঙ্গে ঘুরে বেড়াতো। এভাবেই 2 মাস কেটে যায়। এরকমই একদিন, শোনো না বিক্রম, তুমি তো জানো আজ আমি মায়ের বাড়িতে যাব। আমার একটাও শাড়ি নেই, আমাকে তুমি কিছু টাকা দাও, আমি মায়ের বাড়ি যাওয়ার জন্য শাড়ি কিনবো। কিন্তু রাধিকা, আমি যে দেখলাম আলমারি ভর্তি শাড়ি রয়েছে। সেগুলো আমি অলরেডি পরে নিয়েছি, তাই ওগুলো আর পরবো না। তাছাড়া মায়ের বাড়ি যাওয়ার জন্য ওই পুরানো শাড়িগুলো পরতে যাবো কেন? এ কি বলছো তুমি? অতগুলো শাড়ি মাত্র 2-1 বার পরার পর নষ্ট করে দেবে? আমি ওসব কিছু জানি না বিক্রম, তুমি শুধু আমাকে টাকাটা দাও। এটা মাসের শেষ চলছে, এই সময় আমি তোমাকে টাকা দিতে পারবো না। তুমি ওখান থেকে একটা শাড়ি পরে চলে যাও। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, না হলে আমার দেরি হয়ে যাবে। বিক্রম এই বলে অফিসে চলে যায়। বিক্রমের কাছ থেকে টাকা না পাওয়ায় রাধিকা প্রচন্ড রেগে যায়। সে বিয়ের পর থেকেই নতুন নতুন জামা কাপড়, গহনা এবং মেকআপের উপরে অনেক টাকা খরচ করত এবং যখনই সে টাকা পেত না তখন প্রচন্ড রেগে যেত। আর বিক্রমের কাছ থেকে শাড়ি কেনার টাকা না পাওয়ায় সে রাগ করে যেটা পড়েছিল সেটাতেই মায়ের বাড়িতে চলে যায়। অন্যদিকে রাধিকার ননদ প্রিয়া তার এক বন্ধু সন্দীপের সঙ্গে কলেজের ক্যান্টিনে বসে টিফিন করছিল। আজ লাঞ্চ বক্সে কি নিয়ে এসেছো প্রিয়া? এখনো আমি দেখিনি, বৌদি কিছু একটা দিয়েছে হয়তো। তবে যাই বলো প্রিয়া, তোমার বৌদি খুব ভালো রান্না করতে পারে। এতদিন মেসের খাবার খেয়ে খেয়ে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। যখন থেকে তোমার দাদার বিয়ে হয়েছে ভালো ভালো খাবার খেতে পাচ্ছি। এটা তুমি ঠিক বলেছো, বৌদি খাবার কিন্তু খুব ভালো বানায়। কার বৌদি এটাও তো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এত বেশি ভাও খেও না। তোমার বৌদির কাছ থেকে তুমি ভালো ভালো রান্না শিখে নাও। প্রিয়া এবং সন্দীপ হাসাহাসি করতে করতে খেতে থাকে। অপরদিকে রাধিকা তার মায়ের বাড়িতে। কিছু মনে করিস না রাধিকা, আগের সপ্তাহেই তুই এখান থেকে ঘুরে গেলি, আজ আবার চলে এসেছিস। এইভাবে বারবার চলে এলে জামাই রাগ করতে পারে। বিক্রম আবার রাগ করতে যাবে কেন? তাছাড়া সে যদি রাগ করে তাহলে আমার তাতে কিছু যায়ও আসে না। তুই এখানে চলে এলে জামাইয়ের খাওয়া দাওয়াতে অনেক সমস্যা হতে পারে, এসব কথাও তো ভাবতে হবে বল। আমি কি সেই বাড়ির চাকর নাকি যে ভাই বোনকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো? বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সবকিছু বেকার হয়ে গেল। তার উপরে আমার ননদের আবার একটা বয়ফ্রেন্ড রয়েছে, তার জন্য মাঝে মাঝে খাবার রান্না করে পাঠাতে হয়। উফ, এইসব আর সহ্য করতে পারছি না। এটাকেই তো পরিবার বলে। একসঙ্গে থাকতে গেলে সকলের খেয়াল রাখতে হয়, তোদের সকলকে মিলেমিশে থাকতে হবে। শুধু আমি কেন সকলের খেয়াল রাখতে যাব? আমার খেয়াল তো কেউ রাখে না। বিক্রমকে আমি একটা নতুন শাড়ি কিনে দিতে বলেছিলাম, সেটাও তো সে কিনে দিতে পারলো না। আরে জামাই বাবাজি তো তোকে অনেক ভালোবাসে,
তার কথা কিছু মনে করিস না। উফ মা, বিয়ের আগে তুমি নিজেই বলেছিলে বিক্রম খুব ভালো ছেলে, সে আমার সব শখ পূরণ করতে পারবে। তোমার জন্যই তো আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সে আমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারছে না। এই বিয়ে থেকে আমি এবারে বিরক্ত হয়ে গেছি। এসব তুই কি বলছিস? আমি একদম ঠিক কথাই বলছি মা। ভেবেছিলাম বিয়ের পর অ্যাশ করে দিন কাটাবো, কিন্তু বিক্রমকে বিয়ে করে আমি এক মিডল ক্লাস পরিবারের চাকর হয়ে রয়ে গেছি। নিজের বোনকে দেওয়ার জন্য তার কাছে সবসময় টাকা থাকে, কিন্তু আমার বেলায় তার সব টাকা শেষ হয়ে যায়। রাধিকা নিজের মাকে তার সমস্ত কষ্টের ব্যাপারে জানাতে থাকে। পরের দিন সকালে রাধিকা আবার নিজের বাড়ি ফিরে যায়। টাকা পয়সার দিক থেকে বিক্রম হিসেবে চলায় রাধিকার প্রচন্ড রাগ হতো। সে প্রথম থেকেই রানীর মতো জীবন যাপন করতে চাইতো। এইভাবে নানা সমস্যার মধ্য থেকেই রাধিকার দিন কাটছিল। একদিন সে যখন হলরুমে বসে নেল পলিশ লাগাচ্ছিল, এমন সময় দরজায় বেল বাজে। ধুর, এই সময় আবার কে এলো? এই বলে রাধিকা গিয়ে দরজা খোলে। আরে প্রিয়া, তুমি এই সময় এখানে কেন? এখন তো তোমার ক্লাসে থাকা দরকার ছিল, বাড়ি ফিরে এলে কেন? আসলে বৌদি, পরশু আমাদের কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই আমি আর সন্দীপ বাড়িতেই অ্যাসাইনমেন্ট করার জন্য চলে এলাম। নমস্কার বৌদি, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি। এরপর প্রিয়া তার বন্ধু সন্দীপের সঙ্গে তার ঘরে চলে যায় এবং কলেজের কাজ করতে শুরু করে। অপরদিকে রাধিকা হলরুমে বসে বসে তাদের কথা ভাবতে থাকে। পড়াশোনা করতে গেছে না কি করতে গেছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। ঘরে গিয়েই দরজা বন্ধ করে দিল। আমি কি বুঝতে পারি না? বিক্রম এই মেয়ের পড়াশোনার পেছনে কত টাকা খরচ করছে। আজ বিক্রম বাড়ি আসুক, তার বোনের কথাগুলো ভালো করে তাকে জানাবো। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। প্রিয়া, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে, না হলে তোমার বৌদি কিছু ভাবতে পারে। আরে সন্দীপ, তুমি এসব ভাবছো কেন? বৌদি এরকম নয়, সেও পড়াশোনা করেছে। বৌদি ভালো করেই জানে অ্যাসাইনমেন্ট করা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কিছুটা কাজ মিটিয়ে রাখছি, 10-15 মিনিট পর চলে যাব। এই বলে সন্দীপ এবং প্রিয়া আবার অ্যাসাইনমেন্ট করতে বসে পড়ে। অপরদিকে রাধিকা হলরুমে বসে বসে ফোনে কথা বলতে থাকে। তুমি অনেক মজাদার কথা বলো। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, বিক্রমের বাড়ি আসার সময় হয়ে গেছে। ওকে বাই। কিছু সময় পর বিক্রম অফিস থেকে বাড়ি ফিরে আসে। আজ অফিসে অনেক খাটাখাটনি হয়ে গেল, এক গ্লাস জল এনে দাও তো। নিজের বোনকে বলো আনতে। সারাদিন সন্দীপের সঙ্গে বসে ঘরে কিসব করছিল। আমি যখন কোনো কাজ করতে বলি তখন পড়াশোনার কথা বলে এড়িয়ে যায়। এসব তুমি কি বলছো রাধিকা? আমি একদম ঠিক কথাই বলছি। তোমার বোন সবসময় ওই ফালতু ছেলে সন্দীপের সঙ্গে ঘুরে বেড়ায়। তুমি এত টাকা পয়সা তার পেছনে অযথাই খরচ করছো। আগে তুমি অফিসে যাওয়ার পর সে বাড়িতে একা থাকতো, তাই তখন যাকে খুশি ঘরে এনেছে, কিন্তু এখন আমিও এখানে থাকি, তার সত্ত্বেও সে আমার সামনে এসব করছে। ছি 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 ছি, আমার তো ভাবতেই খারাপ লাগছে। আমার তো এবার মনে হচ্ছে ওই ছেলে কখনো আমার উপরেও খারাপ নজর দেবে। আরে রাধিকা, তুমি ভুল ভাবছো। সন্দীপ খুব ভালো ছেলে, সে ছোটবেলা থেকেই প্রিয়ার সঙ্গে পড়াশোনা করে। তাদেরকে নিয়ে তুমি এসব চিন্তা ছেড়ে দাও, তারা মন দিয়ে পড়াশোনা করে। এতই যদি পড়াশোনা করে তাহলে বাড়িতে এসে দরজা বন্ধ করে প্রজেক্ট করার কি দরকার ছিল? তারা তো অন্য কোথাও গিয়েও সেটা করতে পারতো। আমার কথা মন দিয়ে শোনো বিক্রম, মেয়েদেরকে এত বেশি ছাড় দেওয়া ঠিক নয়। কোন সময় এটার জন্য আমাদের বদনামিও হতে পারে। আরে এবার তুমি থামো, আমি তাদেরকে খুব ভালো করেই জানি। তুমিও তাদেরকে নিয়ে উল্টোপাল্টা চিন্তাভাবনা রাখা বন্ধ করে দাও। বিক্রমের কথা শুনে রাধিকা প্রচন্ড রেগে যায় এবং রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। হ্যালো, তুমি এখন কেন ফোন করলে? আমি তো বলেছিলাম ফ্রি হলে আমি তোমাকে কল করব। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, না হলে কেউ আবার শুনে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, বাই। কিছু সময়ের মধ্যেই রান্নার কাজ শেষ হয়ে গেলে সকলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। আচ্ছা শোনো, সামনের সপ্তাহে আমার জন্মদিন। এবারের জন্মদিনে আমাকে একটা ভালো ড্রেস আর একটা সোনার হার বানিয়ে দেবে। আমি তোমার কোনো বাহানা শুনবো না কিন্তু। তুমি একদম চিন্তা করো না, তোমার যা যা ইচ্ছা আমি সব এনে দেব। তোমার জন্মদিনের জন্য আমিও অনেক আগের থেকেই ভেবে রেখেছি। বিক্রম রাধিকাকে খুব ভালোবাসতো এবং সে তার সমস্ত ইচ্ছে পূরণ করার চেষ্টাও করত। রাধিকার সকল ইচ্ছে পূরণ করার জন্য সে অফিসে মাঝে মাঝে ওভারটাইম কাজও করা শুরু করে দেয়। অপরদিকে রাধিকা ঘরে সারাদিন বসে ফোনে কথা বলতো। তুমি আমার জন্মদিন মনে রেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ, এত বছরে তুমি আমার কোনো জন্মদিনই ভোলোনি। তুমি আমার প্রত্যেকটা জন্মদিনে কত দামি দামি গিফট দাও, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তাকে তো আমি একদম পছন্দই করি না। সে ভালো করে আমার ইচ্ছেগুলোই পূরণ করতে পারে না। এরকম মিডল ক্লাস পরিবারে বিয়ে করে আমার লাইফটাই খারাপ হয়ে গেল। বৌদি আমার দাদার ব্যাপারে এসব কথা ভাবে, তবে বৌদি কার সঙ্গে ফোনে কথা বলছে? হয়তো নিজের মায়ের সঙ্গে কথা বলছে।
বৌদির কথা কিছু মনে করলে চলবে না, সে হয়তো দাদার উপর কোনো কারণে রেগে আছে, তাই যা মুখে আসছে বলে দিচ্ছে। প্রিয়া তার বৌদির কথা শুনে মনে মনে অনেক কথা ভাবতে ভাবতে তার ঘরে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব, তুমিও লেট করবে না কিন্তু। আচ্ছা শোনো, গাড়ির আওয়াজ পাচ্ছি, সে হয়তো চলে এসেছে, আমি রাখছি, বাই, লাভ ইউ। আরে বিক্রম, আজ তোমাকে এত বেশি টায়ার্ড লাগছে, অফিসে কি কাজের চাপ খুব বেড়ে গেছে? হ্যাঁ, কাজের একটু চাপ তো আছেই। দাদা, কয়েকটা গাছের উপর রিসার্চ করার জন্য আমাদের কলেজ থেকে স্টাডি ট্যুর করানো হবে, তার জন্য 15,000 টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। তা কতদিনের জন্য যাচ্ছিস আর কোথায় যাচ্ছিস? 15 থেকে 16 দিনের ট্যুর আছে, আর যাতায়াত করতে 2 দিন লাগবে। এই ধরে নাও 17 থেকে 18 দিনের জন্য যাচ্ছি, আর ট্যুর করার জন্য আমরা সিমলা যাচ্ছি। বাহ, খুব ভালো, সিমলা দারুণ জায়গা। ঠিক আছে দাদা, আমি নিজের রুমে যাচ্ছি। আচ্ছা শোনো না বিক্রম, আমি অনেকদিন শপিং করতে যাইনি, তাই কাল তুমি আমাকে শপিং করতে নিয়ে যাবে, অনেক কিছু কেনার আছে আমার। ঠিক আছে, নিয়ে যাব, তবে বেশি টাকা খরচ করবে না। নিজের বোনের বেলায় কিছু না বলি 15,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, আর আমি যখনই শপিং করানোর কথা বললাম অমনি নানা রকমের নাটক শুরু হয়ে গেল। কিপটে কোথাকার। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না না, কিছু ভাবছি না, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা রাধিকা বিক্রমের সঙ্গে শপিং করার জন্য একটি মলে পৌঁছায়। সেখানে কয়েকটা জিনিস কেনাকাটার পর রাধিকা একটা জামা দেখে বিক্রমকে বলে, বিক্রম, আমাকে ওই জামাটা কিনে দাও না, ওটা দেখতে বেশ ভালো লাগছে। ওই জামাটা? আরে ওটা তো অনেক দামি মনে হচ্ছে, তুমি এক কাজ করো, অন্য কোনো জামা দেখে নাও, ওটা আমি তোমাকে পরে কিনে দেব। না না, আমার ওটাই লাগবে। আরে রাধিকা। পলাশ, তুমি পলাশ তো? হ্যাঁ ম্যাডাম, তুমি একদম ঠিক বলেছো, আমি পলাশ, তোমার কলেজ ফ্রেন্ড। তা তুমি এখানে কি করছো? আমার কোম্পানি থেকে আমাকে এখানে শিফট করেছে, মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি এসেছি, এর আগে আমি দিল্লিতে ছিলাম। তা তুমি এখানে কি করছো? আরে আমি তো শপিং করতে এসেছি, আমার হাজবেন্ডের সঙ্গে তোমার সাক্ষাৎ করিয়ে দিই। বিক্রম আমার হাজবেন্ড। হাই বিক্রম। হ্যালো, হাউ আর ইউ ডুইং? আই এম গুড। আচ্ছা ঠিক আছে, তোমরা শপিং করো, আমি আসছি। এখানেই যখন শিফট হয়ে গেছি, তাহলে সময় বুঝে দেখা সাক্ষাৎও করা যাবে। বাই পলাশ। বাই রাধিকা। বাই বিক্রম। এই বলে পলাশ সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বিক্রম এবং রাধিকাও বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে বিক্রম এবং রাধিকা যখন হলরুমে বসেছিল, এমন সময় প্রিয়া তার জামা কাপড়ের ব্যাগ নিয়ে সেখানে আসে। দাদা, বৌদি, আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে, কিছু সময় পরেই কলেজ ট্যুরের বাস ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি এবং সেখানে নিজের খেয়াল রাখিস। ঠিক আছে দাদা। আর বৌদি, আমাকে ক্ষমা করে দিও, তোমার জন্মদিনে আমি থাকতে পারবো না। ভেবেছিলাম তোমার জন্মদিনে অনেক আনন্দ করব, কিন্তু এমন সময় স্টাডি ট্যুর পড়ে গেল, সেটা আর হলো না। আরে কোনো সমস্যা নেই প্রিয়া, তোমার দাদা অনেক খরচ করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, তুমি শুধু নিজের পড়াশোনায় ভালো করে মন দাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। আরে প্রিয়া চল, আমি তোকে বাস পর্যন্ত ড্রপ করে দিই। হ্যাঁ দাদা চলো, অনেক ভালো হবে, না হলে আমাকে আবার অটোর জন্য ওয়েটও করতে হতো। বিক্রম তার ছোট 4 চাকা গাড়ি করে বোনকে ড্রপ করার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে প্রিয়া বিক্রমকে বলে, দাদা, বৌদির ভালো করে খেয়াল রাখবে, আর তার যা যা পছন্দ সবকিছু এনে দেবে, না হলে বৌদি খুব কষ্ট পাবে। তার জন্য যত কিছুই করে দিই না কেন, সে কোনোদিন খুশি হবে না, ছোট ছোট কথায় রাগ করে আর 3-4 দিন পর্যন্ত মুখ ফুলিয়ে বসে থাকে। কি আর করা যাবে, বিয়ে যখন করেছি সামলাতে তো হবেই। আর প্রিয়া, তোর বৌদি তোকেও অনেক উল্টোপাল্টা করে বলে, তার কথায় তুইও কিছু মনে করিস না। আরে না না দাদা, আমি বৌদির কথায় কিচ্ছু মনে করি না, আমি বৌদিকে নিজের মায়ের মতো মনে করি, তাই সে কিছু বললে আমার ভালোই লাগে। বিক্রম প্রিয়াকে বাস স্টপে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন বিক্রম অফিসে চলে যাওয়ার পর তাদের বাড়ির সামনে একটি দামি গাড়ি এসে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে পলাশ বেরিয়ে ঘরের ভেতরে চলে যায়। ওয়াও, এই ছোট জামাতে তোমাকে খুব ভালো লাগছে। এটা তোমার জন্য স্পেশাল ভাবে পড়েছি, চলো রুমে গিয়ে গল্প করব। এরপর রাধিকা পলাশকে সঙ্গে নিয়ে তার রুমে চলে যায়। এই সোনার হারটা তুমি আমার জন্য নিয়ে এসেছো, তুমি আমার কত খেয়াল রাখো পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাধিকা, সেদিন শপিং মলে দেখা করার তোমার সেই প্ল্যানটা খুব ভালো ছিল, বিক্রম আমাদের উপর কোনো রকম সন্দেহ করেনি। তুমি শুধু দেখতে থাকো আমি আর কি কি করি। রাধিকা, যা করার আছে তাড়াতাড়ি করো, এবার আমাদের দুজনকে এক হতে হবে। আরে পলাশ, খুব তাড়াতাড়ি আমরা দুজনে চিরদিনের জন্য এক হয়ে যাব,
কি কি করতে হবে আমি সবকিছুই ভালো করে ভেবে রেখেছি। রাধিকার ননদ বাড়িতে না থাকায় প্রত্যেকদিনই বিক্রমের অফিসে চলে যাওয়ার পর রাধিকা তার বয়ফ্রেন্ড পলাশকে বাড়িতে ডেকে নিত এবং দুজনে একসঙ্গে সময় কাটাতো। অপরদিকে পলাশ ও রাধিকাকে বিয়ে করার জন্য অনেক পাগল ছিল, তাই সে প্রত্যেকদিন রাধিকার জন্য দামি দামি গিফট নিয়ে আসতো। রাধিকা দামি দামি গিফট দেখে খুব খুশি হতো। এরকমই একদিন রাতের বেলায়, রাধিকা, রাধিকা, আরে খাবার বানিয়েছো নাকি এখনো রান্না হয়নি? না, আজ আমি রান্না করিনি, তাই বাইরে থেকে খাবার অর্ডার করে দাও। 3 দিন থেকে বাইরে থেকে অর্ডার করা খাবার খাচ্ছি, তুমি রান্না করছো না কেন? আমি এখন একটা সিনেমা দেখছি, এখন রান্না করতে পারবো না। কিন্তু রাধিকা, আমার বাইরের খাবার খেতে ইচ্ছা করছে না, শরীরটা একটু খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসতে পারে। আরে কেন বিরক্ত করছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি খাবার অর্ডার করে দিচ্ছি। এরপর রাধিকা তার রুমের ভেতরে চলে যায়। পরের দিন সকালে বিক্রম অফিসে যাওয়ার সময়, রাধিকা, আমি অফিসে যাচ্ছি, আমাকে আলমারি থেকে 4000 টাকা বের করে দাও, আসার সময় মুদিখানা থেকে রেশন নিয়ে আসবো। ওই টাকা তো আর নেই, ওটা আমি খরচ করে ফেলেছি। এ কি বলছো তুমি? তুমি রেশনের টাকা খরচ করে ফেললে? কোথায় টাকা খরচ করলে? এবার কি প্রতিটা খরচের হিসাব তোমাকে দিতে হবে? নিজের বোনকে তো কোনোদিন জিজ্ঞাসা করো না যে সে এত টাকা কোথায় খরচ করে আর না করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, রেশনের টাকার ব্যবস্থা আমি অন্য কোথাও থেকে করে নেব। আচ্ছা রাধিকা, এই নতুন জামা তুমি কবে কিনলে? এটা তো অনেক দামি মনে হচ্ছে। এটা মা আমাকে দিয়েছে। মা দিয়েছে? আচ্ছা, এই জামাতে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সব তোমার ভালোবাসার জন্য। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি তাহলে। এরপর বিক্রম বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে বিক্রমের বোন প্রিয়া সিমলার একটি পার্কে সন্দীপের সঙ্গে যখন কথা বলছিল। কি হলো প্রিয়া, তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? কিছু হয়নি সন্দীপ, আমি শুধু আমার বৌদির কথা ভাবছি। যখন থেকে আমি এখানে এসেছি তাকে অনেকবার কল করেছি, সে আমার ফোনই তুলছে না আর আমাকে কল ব্যাকও করছে না। আরে এটা নিয়ে চিন্তা করছো কেন? তোমার দাদা তো প্রতিদিন তোমাকে ফোন করে, হয়তো তোমার বৌদি বাড়ির কাজে খুব ব্যস্ত তাই ফোন করতে পারছে না। না সন্দীপ, সেরকম কোনো কথা নয়। বৌদি যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকে আমাকে নানাভাবে এটা অনুভব করায় যে আমি দাদার উপরে একটা বোঝা হয়ে রয়েছি। আমার পড়ার পেছনে দাদার অনেক টাকা খরচ হচ্ছে। আরে ম্যাডাম, আর মাত্র 1 বছরের ব্যাপার, 1 বছর পর তুমি ভালো চাকরি পেয়ে যাবে, তারপর না হয় বৌদিকে ভালো ভালো গিফট কিনে দিও, তোমার বৌদিও খুশি হয়ে যাবে আর তুমিও খুশি হয়ে যাবে। ঠিক বলেছো। আচ্ছা সন্দীপ, কালই আমাদের কলেজ ট্যুর শেষ হয়ে যাচ্ছে, এখানে কত ভালো লাগছে বলো? হ্যাঁ ঠিক বলেছো, এখানে অনেক কিছু শিখতে পারলাম। অপরদিকে রাধিকাদের বাড়িতে, আজ আসতে কত লেট করে দিলে, আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করেছিলাম। আরে ডার্লিং, আমি তো অনেক আগেই চলে আসতাম, কিন্তু তোমার জন্য ভালো কিছু পছন্দ করতে করতে অনেক সময় লেগে গেল। সরি ডার্লিং। কি বললে? আমার জন্য কিছু নিয়ে এসেছো? কি এনেছো আমার জন্য? আমি তোমার জন্য এই সুন্দর জুতো নিয়ে এসেছি, সুন্দর মেয়ের জন্য একটা সুন্দর জুতো। ওয়াও, কত সুন্দর জুতো, আমি এখনই পরে নিচ্ছি। সেই দিন রাতেই প্রিয়া তার কলেজ ট্যুর থেকে বাড়ি ফিরে আসে। প্রিয়া যখন হলরুমে বসেছিল এমন সময় সে বলে, আরে বাহ, এই পারফিউমের সেন্টটা তো দারুণ। দাদা, তুমি কি নিজের পারফিউম চেঞ্জ করে দিয়েছো? নতুন পারফিউম ইউজ করা শুরু করেছো বুঝি? আরে না না, আমি তো সেই আগের পারফিউমটাই ব্যবহার করি। তাহলে এই নতুন পারফিউমের গন্ধ কেন আসছে? ওটা আমার পারফিউমের গন্ধ। এ কি বলছো বৌদি, এটা তোমার কিভাবে হতে পারে? এটা তো জেন্টস পারফিউম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই নিয়েছি। তুমি নিজের রিসার্চ শুধু গাছের উপরই করো, আমার উপর রিসার্চ করার কোনো চেষ্টা করো না। আরে বৌদি, তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, খাবার বের করেছি, দুজনে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। পরের দিন সকালে বিক্রম অফিসে চলে যাওয়ার পর প্রত্যেক দিনের মতো পলাশ আবার তাদের বাড়িতে আসে এবং রাধিকার সঙ্গে তার রুমে চলে যায়। কি হলো ডার্লিং, আজ তুমি এত দুঃখী কেন? দুঃখী হব না তো কি করব? প্রিয়ার স্টাডি ট্যুর শেষ হয়ে গেছে, এবার আমরা কিভাবে দেখা করব? এখন তো সে কলেজে আছে, কিন্তু যে কোনো সময় বাড়ি ফিরে আসতে পারে। আমাদের প্রত্যেকদিন দেখা করাটা মনে হয় বন্ধ হয়ে যাবে। আরে এই সামান্য কারণে তুমি এত বেশি চিন্তা করছো? আচ্ছা এক কাজ করো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। পলাশের কথায় রাধিকা তৈরি হয়ে তার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। এরপর তারা একটি শপিং মলে যায়, কিন্তু সেখানে প্রিয়ার বন্ধু সন্দীপ তাদেরকে দেখে ফেলে। আরে এটা তো প্রিয়ার বৌদি, কিন্তু সে কার সাথে এখানে ঘুরছে? হাই বৌদি, তুমি এখানে?
আরে তুমি? আসলে আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, সে এখানেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, চলো পলাশ। কি হলো? বৌদি আমাকে দেখে এভাবে চমকে গেল কেন? ভালোভাবে কথা না বলেই চলে গেল। এরপর সেই দিন রাতে সকলে যখন খেতে বসেছিল, এমন সময় প্রিয়া তার বৌদিকে বলে, বৌদি, আজ দুপুরবেলায় তুমি কোথাও ঘুরতে গিয়েছিলে? আসলে সন্দীপের সঙ্গে তোমার দেখা তো হয়েছিল, সেই বলেছে। আমার পেছনে লোক লাগিয়ে রেখেছো? আমি কোথায় যাই, কোন পারফিউম ইউজ করি, এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে যাব কেন? এ তুমি কি বলছো বৌদি? আরে রাধিকা, তুমি এত রেগে যাচ্ছ কেন? প্রিয়া তো শুধু তোমাকে জিজ্ঞাসা করেছে। তাছাড়া তুমি আজ বাইরে গিয়েছিলে, আমাকে তো জানাওনি। হোয়াট? এবার থেকে তোমাকে জানিয়ে আমাকে বাইরে যেতে হবে? আমার কি এটুকু স্বাধীনতা নেই যে আমি নিজের থেকে কোথাও ঘুরতে যাব? অবশ্যই স্বাধীনতা আছে রাধিকা, তুমি যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারো। তবে আমরা একটা পরিবার, আমাদের জানার অধিকার আছে যে পরিবারের সদস্যরা কোথায় যাচ্ছে। তোমার লজ্জা করে না? তোমার বোনের কথায় আমাকে অপমান করছো। আমি তোমাদের দুজনকে কত ভালোবাসি, কিন্তু তোমরা দুজন সবসময় আমাকে অপমান করতে থাকো, সবসময় আমাকে ছোট করার চেষ্টা করো। বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমার এভাবে জিজ্ঞাসা করাটা ভুল হয়ে গেছে। আমি প্রমিস করছি এবার থেকে কখনো তোমাকে এরকম প্রশ্ন করব না। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিক্রম এবং প্রিয়া নিজের নিজের রুমে চলে যায় এবং রাধিকা বসে বসে তাদের কথা ভাবতে থাকে। এবার এই প্রিয়ার কিছু একটা ব্যবস্থা করতেই হচ্ছে, দিন দিন এর জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। পরের দিন দুপুরবেলায় প্রিয়া যখন তার কলেজে ছিল। প্রিয়া, চলো না, আজ কোনো সিনেমা দেখে আসি। ক্লাস তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এরপর আর কোনো ক্লাসও নেই। না না সন্দীপ, তোমরা যাও, আমি লাইব্রেরিতে যাব, একটু পড়াশোনা করে নেব। আরে প্রিয়া চল না, সব বন্ধুরা যাচ্ছি, তুই না গেলে খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত জোর করছিস তাহলে চল। সকলের অনেক জোর করায় প্রিয়া সিনেমা দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং এরপর সকলে একসঙ্গে সিনেমা দেখতে যায়। এরপর সেই দিন রাতের বেলা। এই জ্বর নামছে না কেন? প্রতিদিন এই জ্বরের জন্য ভালো করে কাজও করতে পারছি না। কি হলো বিক্রম, তোমার কি জ্বর এসেছে? হ্যাঁ রাধিকা, তাড়াতাড়ি খাবার রেডি করে দাও, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। বিক্রম জ্বরের জন্য আগে থেকেই টেনশনে আছে, এবার ঝামেলা করতে বেশি ভালো লাগবে। প্রিয়া, প্রিয়া, একবার এসো এখানে। হ্যাঁ বৌদি, বলো, আমাকে ডাকছো কেন? কি করছিলে প্রিয়া? আমি তো পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। বলো বলো না কি কথা? না না, আমি তো কথা বলার জন্যই ডাকলাম যে বাড়িতে তুমি এত পড়াশোনা করছো, তাহলে কলেজে কি করো? তার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না বৌদি। তার মানে হলো আজকের সিনেমাটি কেমন ছিল? কতগুলো ছেলের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলে? বৌদি, আমি তো। প্রিয়া, হোয়াট ইজ দিস? তুমি কলেজ যাওয়ার নাম করে কারোর সঙ্গে সিনেমা দেখতে যাও? একটা কথা মন দিয়ে শুনে রাখো প্রিয়া, তুমি শুধু নিজের পড়ার দিকে লক্ষ্য রাখবে, আর কোনো জিনিসের উপর নয়। যাও এবার এখান থেকে। দাদার কথা শুনে প্রিয়া দুঃখী মনে তার রুমে চলে যায়। পরের দিন প্রিয়া যখন সন্দীপের সঙ্গে কলেজের লাইব্রেরিতে বসেছিল, কাল প্রথমবার দাদা আমাকে কত রাগ করলো। জানি না বৌদি কেন এসব করছে, সে কেন আমাদের ভাই বোনের ভালোবাসাকে শেষ করতে চাইছে। আই এম সরি প্রিয়া, তোমাকে সিনেমা দেখতে যাওয়ার জন্য ফোর্স করাটা আমার ঠিক হয়নি। কিন্তু প্রিয়া, একটা কথা বলো, তোমার বৌদি আমাদের সেখানে দেখলো কিভাবে? সেও কি সিনেমা দেখতে গিয়েছিল? আরে এটা তো আমি ভেবেই দেখিনি। আমরা যে সিনেমা দেখতে গিয়েছিলাম, এই খবরটা বৌদি কিভাবে পেল? সন্দীপের কথায় প্রিয়ার সন্দেহ হয়, কিন্তু সে এই ব্যাপারে বেশি না ভেবে নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে যায় এবং তার দাদাকেও সেই সম্বন্ধে কিছুই জানায় না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন দুপুরবেলায় রাধিকাদের বাড়িতে। ডার্লিং, আমরা বিয়ে কবে করব? তুমি তো বলেছিলে তুমি বিক্রমের কাছ থেকে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে, আর কত সময় লাগবে? আর মাত্র কয়েকদিনের ব্যাপার পলাশ। আগে প্রিয়াকে নিজের পথ থেকে সরিয়ে দিই, তারপরে বিক্রমকেও দেখে নেব। এমনিতেও কয়েকদিন থেকে দেখছি বিক্রমের শরীর খারাপ থাকে, তাকে পথ থেকে সরিয়ে দিলে সব সম্পত্তি আমাদের হয়ে যাবে আর আমরা বিয়েও করে নিতে পারবো। হা হা হা, এবার আমার প্ল্যানটা শোনো। এই বলে রাধিকা পলাশকে তার প্ল্যানের সম্বন্ধে জানায়। পলাশ ভালোভাবে সমস্ত কথা শোনে। তোমার বুদ্ধিকে মানতে হবে, খুব ভালো প্ল্যান করেছো। এবার আমরা দুজনে মিলে এই প্ল্যানটিকে সাকসেসফুল করব, তারপর আমাদেরকে বিয়ে করার থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক বলছি তো? একদম ঠিক বলেছো ডার্লিং। অপরদিকে বিক্রম অসুস্থ হওয়ায় সে অফিসে তার মাথায় হাত দিয়ে বসে থাকে। বিক্রম, তুই অসুস্থ হয়ে যাচ্ছিস ভাই, তুই কোনো একটা ভালো ডাক্তারকে দেখাচ্ছিস না কেন? না না, আমার মনে হয় আমি কাজের একটু বেশি চাপ নিয়ে ফেলেছি, তাই শরীরটা একটু খারাপ লাগছে। কয়েকদিনে ঠিক হয়ে যাব।
আচ্ছা চল, দুজনে চা খেয়ে আসি। ঠিক আছে চল। এরপর পরের দিন দুপুরবেলায় রাধিকা যখন ঘরে ছিল, এমন সময় প্রিয়ার বন্ধু সন্দীপ এসে দরজায় বেল বাজায়। রাধিকা কিছু সময় পর গিয়ে দরজা খোলে। নমস্কার বৌদি। তুমি এখানে? বৌদি, প্রিয়া আছে, তার থেকে একটা দরকার ছিল, একটু ডেকে দাও না। প্রিয়া সকালে নিজের দাদার সঙ্গে কলেজে গেছে। কেন, তোমাকে সে কিছু বলেনি? কলেজে গেছে, কিন্তু আচ্ছা ঠিক আছে বৌদি, আমি তাহলে আসছি। অপরদিকে প্রিয়া তার দাদাকে নিয়ে একটি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তার দাদার ভালো করে চেক আপ করে। সেরকম কোনো সমস্যা দেখা যায়নি, তবুও আমরা একটা ব্লাড টেস্ট করে নিচ্ছি, তারপর ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ ডাক্তার বাবু, আমার দাদা দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, তাকে সুস্থ করে দিন। অপরদিকে তাদের বাড়িতে রাধিকা বসে বসে তার বয়ফ্রেন্ড পলাশের সঙ্গে গল্প করতে থাকে। আরে এত কি ভাবছো ডার্লিং? এটাই ভাবছি যে আজ ওই বিক্রম আর প্রিয়াকে পথ থেকে সরানোর সময় যেন কোনো রকম গন্ডগোল না হয়ে যায়। সবকিছু আমাদের খুব ভালোভাবে করতে হবে। দুজনকে একসঙ্গে? কিন্তু কিভাবে? তোমার প্ল্যানটা কি? হা হা হা, সব বুঝতে পারবে পলাশ, সময়টা আসতে দাও। এরপর সেই দিন রাত্রের বেলা। আরে বৌদি, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে বলো না, কি হয়েছে? প্রিয়া অনেক জিজ্ঞাসা করার সত্ত্বেও রাধিকা তাকে কিছুই বলে না এবং একই রকম ভাবে কাঁদতে থাকে। কিছু সময় পর বিক্রম বাড়ি ফিরে আসে। আরে রাধিকা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? দেখো না দাদা, আমিও বৌদিকে অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছি, কিন্তু বৌদি তো কিছুই বলছে না। রাধিকা, কি হয়েছে কিছু তো বলো। আজ তোমার অফিস যাওয়ার পর সন্দীপ আমাদের বাড়িতে এসেছিল। সন্দীপ এসেছিল? হ্যাঁ, এটা তো আমি জানি। সন্দীপ তার একটা নোটস নেওয়ার জন্য এখানে এসেছিল। কিন্তু কি হয়েছে বৌদি? না বিক্রম, সন্দীপ নোটস নিতে এখানে আসেনি। এখানে এসে যখন সে জানতে পারলো যে আমি বাড়িতে একা রয়েছি, তারপর সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। কি বৌদি, এ তুমি কি রকম কথা বলছো? তার এত সাহস কি করে হলো? কি করেছে সে, বলো রাধিকা। সে আমার সঙ্গে জোর করার চেষ্টা করছিল। তার কথা না শুনে আমি যখন জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম, তখন সে ভয় পেয়ে পালিয়ে গেল। না বৌদি, সন্দীপ এরকম ছেলে নয়। এই জন্যই আমি তোমাদেরকে এটা বলতে চাইছিলাম না। আমি জানতাম তোমরা কেউই আমার কথা বিশ্বাস করবে না। আমি তোমাকে বিশ্বাস করি রাধিকা। কোনো মেয়ে কখনো নিজের সম্মানের ব্যাপারে মিথ্যে বলতে পারে না। নিশ্চয় সন্দীপ কিছু করেছে। ঠিক আছে, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, তাকে আমি জেলে দেব। না বিক্রম, তোমাকে থানায় যেতে হবে না। পুলিশের কাছে গেলে সকলে জানতে পেরে যাবে, তারপর আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি শুধু বাড়িতে তার আসা যাওয়া বন্ধ করে দাও, তাহলেই সে এরকম আর কিছু করতে পারবে না। কিন্তু দাদা, তুমি তো সন্দীপকে ভালো করেই জানো, সে কখনো এরকমটা করতে পারে না। প্রিয়া, এসব এবার বন্ধ করো। দেখছো তো বিক্রম, তোমার বোন কিভাবে ওই ফালতু ছেলের হয়ে কথা বলছে। আমি তোমাকে আগেই বলতাম, এরা দুজনে দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঘন্টার পর ঘন্টা একা থাকে। এসব কিছুর মানে আর কি হতে পারে? আজ ওই ছেলের এত বেশি সাহস হয়ে গেছে যে ও আমার সঙ্গেও খারাপ ব্যবহার করলো। এসব কিছু শোনার পরেও তুমি কিচ্ছু করবে না? আজ থেকে প্রিয়া এখানে থাকবে না। এবার থেকে সে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। সেখানে কোনো ছেলে তার সঙ্গে দেখা করতে যেতে পারবে না এবং প্রিয়াও কলেজের টাইমের পর কারোর সঙ্গে দেখা করতে পারবে না। আমি তোমার উপর ভরসা করে অনেক ভুল করেছি প্রিয়া। তুমি আমার দেওয়া স্বাধীনতার অপব্যবহার করেছো। এবার যাও, তোমার ঘরে গিয়ে জামা কাপড় প্যাক করে নাও। কাল সকালে তোমাকে হোস্টেলে ছেড়ে আসবো। কিন্তু দাদা, তুমি কোনো কিছু না ভেবে এসব কিভাবে বলতে পারো? এসব বৌদি ইচ্ছে করেই করেছে। অনেক হয়েছে, এবার তুমি চুপ করো। যাও, গিয়ে নিজের জামা কাপড় প্যাক করে নাও। পরের দিন সকালে বিক্রম প্রিয়াকে নিয়ে হোস্টেলে চলে যায় এবং সেখানে তার অ্যাডমিশন করিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। হোস্টেলে গিয়ে প্রিয়া অনেক দুঃখী হয়ে যায়, কারণ বাবা মায়ের মৃত্যুর পর থেকে তার দাদাই তার কাছে সবকিছু ছিল, কিন্তু তার বৌদির কারণে দাদাও তার থেকে দূর হয়ে গিয়েছিল। পরের দিন সকালে প্রিয়া যখন কলেজ লাইব্রেরিতে বসেছিল, এমন সময় সন্দীপ তাকে বলে, আমি সত্যি বলছি প্রিয়া, আমি এরকম কিছু করিনি। আমি তো বাড়ির ভিতরেই ঢুকিনি। তাহলে তোমার বৌদি আমার ব্যাপারে এসব কথা বলছে কেন? আমি জানি সন্দীপ, বৌদি আমাকে বাড়ি থেকে বের করার জন্যই এসব প্ল্যান করেছে। কিন্তু কেন প্রিয়া? তুমি বাড়িতে থাকলে তোমার বৌদির কি সমস্যা হতে পারে? আমি জানি না, আমার তো শুধু দাদার জন্যই চিন্তা হচ্ছে। কয়েকদিন থেকে দাদার শরীরটাও ভালো নেই। জানি না এবার সে নিজের খেয়াল রাখবে কিনা। দাদার কয়েকদিন পর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, সে যাবে কিনা কেই জানে। তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার সঙ্গে আছি। অপরদিকে রাধিকা তার বয়ফ্রেন্ড পলাশের সঙ্গে একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করছিল।
তারপর তারপর সেটাই হলো যেটা আমি চেয়েছিলাম। প্রিয়া তার দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু বিক্রম তার কোনো কথাই শোনেনি এবং তাকে জোর করে হোস্টেলে ভর্তি করে দিল। হা হা হা। থ্যাংক গড তোমার ননদ চলে গেল। এবার আমাদের দুজনের মধ্যে আর কেউ আসতে পারবে না। এবার আমরা নিশ্চিন্ত হয়ে প্রতিদিন দেখা করতে পারবো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় ঘুরে বেড়ানোর পর রাতের বেলা পলাশ রাধিকাকে বাড়ির বাইরে ছেড়ে দেয়। এরপর রাধিকা বাড়ির ভেতরে চলে আসে। কোথায় গিয়েছিলে রাধিকা? আরে বিক্রম, তুমি আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে? আজ আমার শরীর ভালো ছিল না, তাই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে এটা বললে না তো? আরে আমি তো এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বন্ধু? কোন বন্ধু? তোমার মনে নেই সেই ফ্রেন্ডটা যার সঙ্গে সেদিন মলে দেখা হয়েছিল, পলাশ? তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, সেটাই দেখানোর জন্য আমাকে ডেকেছিল। আচ্ছা আগে বলো, তোমার শরীর কেমন আছে? শরীর একদম ঠিক নেই রাধিকা। সারাদিন মাথা যন্ত্রণা করে এবং সন্ধ্যা হলেই জ্বর চলে আসে। আচ্ছা বিক্রম, রাত্রে তোমার ঘুম ঠিকঠাক হয় তো? রাতে তো এমন ঘুম হয় যেন মনে হয় বিছানায় গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। বাহ, এটা তো ভালো কথা। তোমার ঘুম যখন ভালো করেই হয় তাহলে এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না। আর শোনো, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু উল্টোপাল্টা ওষুধ খাইয়ে শরীর আরো বেশি খারাপ করে দেবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তারপর তোমার জন্য চা বানিয়ে দেব। এই বলে রাধিকা ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। জানি না প্রিয়া হোস্টেলে কিভাবে আছে। বাবা মায়ের মারা যাওয়ার পর থেকে প্রিয়াকে আমি নিজের বোনের মতো নয়, মেয়ের মতো মানুষ করেছি। কিন্তু এখন ওর ভালোর জন্যেই ওকে হোস্টেলে দিয়ে আসতে হলো। এখানে থাকলে ওই সন্দীপের সঙ্গে থাকতে থাকতে সে খারাপ হয়ে যাবে, ভালো করে পড়াশোনা করবে না। কিন্তু হোস্টেলে সে ভালো করে খাওয়া দাওয়া করছে তো? কি করে করবে? হোস্টেলের খাবারও তো ভালো হয় না। বিক্রম বাড়িতে বসে বসে প্রিয়াকে নিয়ে অনেক রকমের চিন্তা করতে থাকে। অপরদিকে প্রিয়াও তার দাদার কথা নিয়ে অনেক চিন্তায় থাকে। কিন্তু রাধিকা প্রত্যেক দিনই পলাশের সঙ্গে ঘুরে বেড়াতো এবং তারা বাড়িতেও একসঙ্গে সময় কাটাতো। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় এবং বিক্রমের শরীর দিন দিন আরো বেশি খারাপ হতে থাকে। প্রিয়া বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও বিক্রম তাকে তার শরীরের সম্বন্ধে কিছুই জানাতো না। এরকমই একদিন প্রিয়া ডাক্তারের কাছে যায়। ডাক্তার বাবু, দাদা সেদিনের চেক আপ করানোর পর আর আসছেই না। আমি অনেকবার বলেছি, তারপরেও আসতে চাইছে না। আচ্ছা, আপনি যে সেদিন ব্লাড টেস্ট করেছিলেন তার রিপোর্টটা এসে গেছে তো? হ্যাঁ, রিপোর্টটা তো আগেই এসে গিয়েছিল, কিন্তু আপনাদের কেউ না আসায় ওটা আমার কাছেই আছে। রিপোর্টে কি পেলেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আপনার দাদার ব্লাডে কোনো রকম রোগ ধরা পড়েনি, তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার ডাক্তার বাবু? আপনার দাদা প্রতিদিন অতিরিক্ত মাত্রায় ঘুমের বড়ি খায় কেন? তার রক্তে অতিরিক্ত মাত্রায় স্লিপিং পিলসের ট্রেসেস পাওয়া গেছে। তার কি ঘুমোতে অসুবিধা হয়? কই না তো, আমি তো ছোটবেলা থেকেই দাদাকে দেখছি, সে তো কোনোদিন ঘুমের ওষুধ খেত না। আই থিঙ্ক ইউ শুড টক টু হিম। তোমাকে তার সঙ্গে কথা বলা দরকার। এরপর প্রিয়া ডাক্তারের কাছ থেকে রিপোর্টটি নিয়ে নেয় এবং সন্দীপের সঙ্গে দেখা করে। তাহলে তুমি কি বলতে চাইছো প্রিয়া? আমি বুঝতে পারছি না আমি যেটা করতে চাচ্ছি সেটা ঠিক না ভুল, কিন্তু তোমার হেল্প ছাড়া আমি এটা করতে পারবো না সন্দীপ। এরপর প্রিয়া সন্দীপকে তার সমস্ত প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়। অপরদিকে রাধিকা পলাশের সঙ্গে ঘুরে বেড়াতে থাকে। একদিন রাতে বিক্রম ঘুমিয়ে পড়ার পর রাধিকা পলাশের গাড়ি করে বেরিয়ে পড়ে। হ্যালো প্রিয়া, তোমার বৌদি একটা ছেলের সঙ্গে গাড়ি করে কোথাও বেরিয়েছে। ওই ছেলেটা কোনো পরিচিত মনে হচ্ছে, কারণ সে তোমাদের বাড়ি থেকেই বেরিয়েছে। তারপর তোমার বৌদিও তার সঙ্গে অনেক ক্লোজ ছিল। ঠিক আছে সন্দীপ, এই বলে প্রিয়া ফোন রেখে দেয়। পরের দিন বিকেলবেলা বিক্রম তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে রাধিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি ফিরে আসে। আজ রাধিকাকে নিয়ে ঘুরতে বেরোবো। অনেকদিন তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। আজ তাকে ভালো করে শপিংও করাবো আর একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব। এরপর বিক্রম রাধিকাকে ডাকার জন্য কিচেনে যায়, বেডরুমেও যায় এবং বাথরুমও দেখে নেয়। কিন্তু সে রাধিকাকে কোথাও দেখতে না পেয়ে হলরুমে বসে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। এইভাবেই অপেক্ষা করতে করতে 2 ঘন্টা কেটে যায়। এত দেরি হয়ে গেল, রাধিকা এখনো আসেনি কেন? মনে হয় সে নিজের মায়ের সঙ্গে দেখা করতে গেছে। একবার ফোন করে দেখি। আরে মা, কেমন আছেন? আমি ভালো আছি বাবা, কিন্তু তোমরা এখানে আর আসছো না কেন? 2 মাসেরও বেশি হয়ে গেল তুমি আর রাধিকা দেখা করতে আসোনি। আচ্ছা, 2 মাস হয়ে গেল রাধিকা আপনার সঙ্গে দেখা করতে যায়নি। ঠিক আছে মা, আমরা খুব শীঘ্রই যাব। আপনার শরীর ঠিক আছে তো? ঈশ্বরের আশীর্বাদে সবকিছু ভালো আছে বাবা,
তোমরা দুজনেও ভালো থেকো। এরপর বিক্রম ফোন রেখে দেয়। কিছু সময় পর দরজার বেল বাজে। মনে হয় রাধিকা বাড়ি ফিরে এসেছে, যাই গিয়ে দেখি। আরে প্রিয়া, তুই আয়, ভিতরে আয়। দাদা, অনেকদিন থেকে তোমাদের কথা খুব মনে পড়ছিল। 3 মাস হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই বাড়ি চলে এলাম। খুব ভালো করেছিস, আমিও অনেকদিন থেকে তোকে মিস করছিলাম। উফ, এই মাথা যন্ত্রণা। দাদা, তোমার শরীর এখনো ভালো হয়নি? আরে না না, আমার শরীর একদম ঠিক আছে, তুই বেশি চিন্তা করিস না। বল, তোর পড়াশোনা কেমন চলছে? বিক্রম তার বোনের সঙ্গে বসে বসে কথা বলছিল। অপরদিকে রাধিকা অনেক ঘোরাফেরা করার পর পলাশের সঙ্গে তার গাড়ি থেকে বাড়ির দিকে আসতে থাকে। আচ্ছা রাধিকা, দীপাবলির পার্টিতে আমাকে ইনভাইট করবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি না এলে আমি মেকআপটা কার জন্য করব? তাছাড়া সেই রাতে সবাইকে এটা বোঝাতে হবে যে আমি বিক্রমকে অনেক ভালোবাসি, যাতে পরে কেউ আমার উপরে সন্দেহ না করে, আর আমরা সহজেই আমাদের প্ল্যানটা পূরণ করতে পারি। আজও রাধিকা বাড়ি ফিরে বিক্রমকে বাড়িতে দেখতে পায়। আরে বিক্রম, তুমি চলে এসেছো? আজও কি তোমার শরীরটা ভালো নেই? শরীরের কথা বাদ দাও, আমি ভেবেছিলাম আজ তোমাকে আমি শপিং করতে নিয়ে যাব, কিন্তু তুমি তো বাড়িতেই ছিলে না। সরি বিক্রম, আজ আমি আবার বাইরে চলে গিয়েছিলাম। আসলে মা ফোন করে ডেকেছিল, তার শরীর ভালো নেই, তাই তার জন্য দুপুর আর রাতের খাবার আমাকেই বানাতে হলো, তাই বাড়ি আসতে একটু দেরি হয়ে গেল। তুমি আমার উপর রাগ করে নেই তো বিক্রম? আরে না না, আমি একদম রেগে নেই। মায়ের খেয়াল তুমি রাখবে না তো কে রাখবে? আর রাধিকা, আমি তোমাকে কয়েকবার ফোন করেছিলাম, তোমার ফোন অফ আসছিল। আরে অ্যাকচুয়ালি মোবাইলের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি তোমার জন্য খাবার বানিয়ে দিই। আমি ডিনার বানিয়ে নিয়েছি, চলো গিয়ে খাওয়া দাওয়া করি। সো সুইট, আই লাভ ইউ বিক্রম। আই লাভ ইউ টু। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিক্রম হল রুমেই বসে থাকে। রাত 12টা বেজে যায়, কিন্তু বিক্রমের ঘুম আসে না। সে বসে বসে একটাই কথা ভাবতে থাকে যে রাধিকা তাকে মিথ্যে কথা কেন বলল, এবং সেটাও ভাবে যে রাধিকা সবসময় বাইরে কার সঙ্গে দেখা করতে যায়। আরে কি হলো, তুমি এখনো ঘুমাওনি কেন? আজকে শরীর বেশি খারাপ মনে হচ্ছে? না না, আমি একদম ঠিক আছি, এখন ঘুমোতে ইচ্ছা করছে না। যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আজ পর্যন্ত এটা কখনো হয়েছে যে আমি তোমাকে ছাড়া ঘুমিয়ে পড়েছি? আমি ঘুমাবো না, আমিও তোমার পাশে বসে থাকবো। আচ্ছা চলো, আমি যাচ্ছি। বিক্রম, তুমি এই দুধটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। রাধিকা এই বলে বিক্রমকে দুধের গ্লাস দিয়ে ঘুমাতে চলে যায়। কিছু সময় পর বিক্রমও তার কাছে যায় এবং ঘুমিয়ে পড়ে। এইভাবেই 2 ঘন্টা কেটে যায় এবং রাধিকা ধীরে ধীরে তার বেডরুম থেকে বেরিয়ে হল রুমে চলে আসে। উফ, এবার বিক্রম ঘুমিয়ে পড়েছে। এই বলে রাধিকা কিছু সময় অপেক্ষা করার পর বাড়ির দরজা খোলে এবং দরজার বাইরে থেকে পলাশ বাড়ির ভেতরে আসে। আরে কি হলো রাধিকা, আজ এতক্ষণ অপেক্ষা করালে কেন? আমি কখন থেকে বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম। কি করব পলাশ, আজ বিক্রম ঘুমাতেই চাইছিল না, মনে হয় সে আমার উপর সন্দেহ করতে শুরু করেছে। এবার তাড়াতাড়ি এসব শেষ করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি বিক্রমকে আমাদের রাস্তা থেকে সরাও। পলাশ এবং রাধিকা হল রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছিল। অপরদিকে বিক্রম তার রুমের দরজার আড়াল থেকে সব দেখে ফেলে। আচ্ছা এবার বলো, কাল কোথায় যাবে? কাল আর কোথাও যাব না, কাল আমি তোমার সঙ্গে বাড়িতেই থাকবো। আরে বাহ, বাড়িতেই? আচ্ছা চলো এবার আমরা রুমে যাই। এই বলে রাধিকা পলাশকে নিয়ে অন্য একটি রুমে চলে যায়। যদি আজও আমি প্রতিদিনের মতো রাধিকার দেওয়া ঘুমের ওষুধ মেশানো দুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম, তাহলে আর রাধিকার আসল চেহারা জানতে পারতাম না। বিক্রম এই বলে দুঃখী মনে তার বিছানায় গিয়ে বসে পড়ে। এই খারাপ মহিলার জন্য আমি নিজের বোনকে কত কিছু বললাম, প্রিয়া আমার জন্য কত কষ্ট পেয়েছে। অপরদিকে রাধিকা নিজের অবৈধ সম্পর্ক বজায় রাখার জন্য সন্দীপের নামেও উল্টোপাল্টা করে অপবাদ দিয়ে দিল। তার জন্য আমি সন্দীপকেও যাচ্ছে তাই করে বললাম। কেন রাধিকা, তুমি আমার সঙ্গে কেন এমন করলে? আমি তোমাকে কত ভালোবাসতাম, তারপরেও তুমি আমার সঙ্গে এরকম করলে। বিক্রম বসে বসে এসব কথা ভাবতে থাকে এবং কিছু সময় পর সে রুম থেকে বেরিয়ে রাধিকা যেই ঘরে ছিল সেই ঘরের কাছে যায় এবং দরজার আড়াল থেকে তাদেরকে দেখতে থাকে। ছি, এসব আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে এদের দুজনকে এখনই শেষ করে ফেলি, কিন্তু না, এত তাড়াতাড়ি কিছু করব না। আমি দেখতে চাই রাধিকা আর কতটা নিচে নামতে পারে। বিক্রম এই বলে আবার তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে। গুড মর্নিং বিক্রম। গুড মর্নিং। আচ্ছা, রাতে তোমার ভালোভাবে ঘুম হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছিল।
শোনো না, আজ তুমি অফিস চলে যাওয়ার পর আমি একটু শপিং করতে বেরোবো। সামনে দীপাবলি আসছে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। ভেবেছি এবারে বাড়িতে একটা পার্টিও রাখবো, আর আমাদের আত্মীয় পরিজনদেরকে ডাকবো। তোমাকে তো বলেছিলাম। হ্যাঁ, আমার মনে আছে। আমার কিছু টাকার প্রয়োজন, 20,000 টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, আলমারিতে রাখা আছে, নিয়ে নেবে। বিক্রম এই বলে কিছু সময় পর অফিসে চলে যায়। অপরদিকে বিক্রম চলে যাওয়ার পর রাধিকা আলমারি থেকে টাকা নিয়ে পলাশের সঙ্গে বেরিয়ে পড়ে এবং তারা একটি পার্কে গিয়ে বসে। আরে ওই কিপ্টে লোকের আলমারি থেকে 30,000 টাকা বের করে নিয়েছি, এবার চলো ওই টাকাগুলো খরচ করব। তোমার মতো সুন্দর মহিলার স্বামী হওয়ার মতো যোগ্যতা তার নেই। বিয়ের এতদিন হয়ে গেল, এখনো তোমাকে কোনো ভালো জায়গাতে ঘুরতে নিয়ে গেল না, কোনো দামি গিফটও দেয়নি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তোমাকে বিয়ে করার জন্য আমি মায়ের কাছে কত রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু মা জোর করে আমাকে বিক্রমের সঙ্গে বিয়ে দিয়ে দিল। ভেবেছিলাম বিক্রম বিয়ের পর আমাকে অনেক সুখে রাখবে, কিন্তু সে আমার পেছনে একদমই টাকা খরচ করে না। রাধিকা এবং পলাশ নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে গাছের আড়াল থেকে বিক্রম তাদের সমস্ত কথা শুনতে থাকে। আরে বাহ রাধিকা, আমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছো। আমি অযথা খরচ না করে তোমার জন্য একটা বাড়ি কিনছিলাম, যাতে তোমাকে জন্মদিনে গিফট করতে পারি, কিন্তু তুমি এখানে অন্য লোকের সঙ্গে বসে আমারই বদনামি করছো। আমার ভালোবাসার খুব ভালো পরিণাম দিয়েছো তুমি। বিক্রম রাধিকাকে অন্য ছেলের সঙ্গে দেখে অনেক বেশি কষ্ট পায় এবং দুঃখী মনে সেখান থেকে চলে যায়। বিক্রম গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে যেতে রাধিকার কথাই ভাবতে থাকে। আমাকে বিয়ে করার আগে থাকতেই রাধিকা ওই ছেলের সঙ্গে সম্পর্কে ছিল। সে শুধুমাত্র টাকার লোভে আমার সঙ্গে বিয়ে করেছিল, কিন্তু যখন সে দেখলো আমার সাথে থেকেও সে ভালোভাবে আয়েশ করতে পারছে না, তাই সে আবার আগের প্রেমিকের সঙ্গে মেলামেশা শুরু করেছে। ছি, পৃথিবীতে এত খারাপ মেয়ে থাকতে পারে আমি কোনোদিন ভাবিনি। এরপর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং দীপাবলির রাত চলে আসে। সেই দিন বিক্রমদের বাড়িতে পার্টির আয়োজন করায় তাদের সকল আত্মীয় পরিজন তাদের বাড়িতে আসে এবং একসঙ্গে দীপাবলি সেলিব্রেট করে। হ্যাপি দীপাবলি বিক্রম দা, হ্যাপি দীপাবলি রাধিকা, হ্যাপি দীপাবলি চম্পাদি, হ্যাপি দীপাবলি বৌমা, হ্যাপি দীপাবলি আন্টি। সকল প্রকারের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনারা গিয়ে আগে খেয়ে নিন। বিক্রম এবং রাধিকা খুব ভালোভাবে পার্টির আয়োজন করে এবং তাদের সকল আত্মীয় পরিজন পার্টি এনজয় করতে থাকে। রাধিকা সময় বুঝে বিক্রমের সকল আত্মীয়দের কাছে গিয়ে তাদেরকে জানাতে থাকে যে সে বিক্রমকে অনেক বেশি ভালোবাসে এবং তার অনেক খেয়ালও রাখে। আরে চম্পাদি, সবাই কত এনজয় করছে আর তুমি এখানে বসে আছো কেন? সকলের সঙ্গে এনজয় করো। আরে না রাধিকা, আমি বাজি পোড়াই না, এখানে বসে বসে দেখতেই বেশি ভালো লাগে। তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছো, যাও তুমি এবার গিয়ে সকলের সঙ্গে এনজয় করো। না চম্পাদি, আমারও ইচ্ছে করছে না। আরে রাধিকা, তোমাকে এত দুঃখী মনে হচ্ছে কেন? কি হয়েছে? কি আর বলবো দিদি, বিক্রমের শরীর আজকাল ভালো থাকে না, সবসময় জ্বর থাকে আর মাথা যন্ত্রণা করে। আমি বুঝতে পারছি না কি করব, নিশ্চয়ই তার কোনো রোগ হয়েছে। আচ্ছা, তাকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলে? আমার বারবার বলার পরেও সে ডাক্তারের কাছে যেতে চায় না, কিন্তু আমি ভেবে রেখেছি দীপাবলির শেষে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওটাই বেশি ভালো হবে। রাধিকা এভাবে বিক্রমের সকল আত্মীয়ের কাছে গিয়ে গিয়ে বিক্রমের শরীর খারাপের কথা জানাতে থাকে এবং দুঃখী হওয়ার অ্যাক্টিংও করতে থাকে। অপরদিকে বিক্রম এবং তার বোন প্রিয়া রাধিকাকে এইভাবে সকলের সঙ্গে কথা বলতে দেখে অবাক হয়ে যায়। দাদা, বৌদি এক এক করে সকলের কাছে গিয়ে কি কথা বলছে? আমিও কিছু বুঝতে পারছি না প্রিয়া, নিশ্চয়ই তার মাথায় কোনো ষড়যন্ত্র চলছে। প্রিয়া, তুমি খোঁজ নেওয়ার চেষ্টা করো, রাধিকা এত দুঃখী হয়ে কার সঙ্গে কি আলোচনা করছে আমাদেরকে জানতে হবে। অপরদিকে রাধিকা পার্টিতে পলাশকেও ইনভাইট করে। পার্টির জন্য মিষ্টি এবং বাকি সমস্ত জিনিসপত্র সে পলাশকে দিয়েই আনিয়েছিল। কিছু সময় পর সকলে বাজি পড়ানোয় ব্যস্ত হয়ে গেলে রাধিকা পলাশকে সঙ্গে নিয়ে ছাদে যায়। কাজ হয়ে গেছে তো রাধিকা? হ্যাঁ পলাশ, আমি সকলকে বলে দিয়েছি বিক্রমের সবসময় শরীর খারাপ থাকে। এতক্ষণে সবাই ভেবেই নিয়েছে যে বিক্রমের ব্রেনে কোনো রকম সমস্যা রয়েছে। খুব ভালো করেছো, এবার আমরা দুজনে বিক্রমকে মেরে ফেললেও কেউ সন্দেহ করতে পারবে না। ঠিক বলেছো পলাশ, এবার শুধু তুমি একটা ভালো ডাক্তারের জোগাড় করে নাও, সে যেন বিক্রমের মারা যাওয়ার পর ব্রেন স্ট্রোকের নাম করে ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেয়। সবাই ভাববে বিক্রম ব্রেন স্ট্রোকে মারা গেছে। আরে ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি টাকা ফেলবো, এরকম অনেক ডাক্তার জোগাড় হয়ে যাবে। তুমি শুধু আজ রাতে বিক্রমকে শেষ করে দিও, তারপর আমি ডাক্তারকে সঙ্গে নিয়ে চলে আসব। সকাল পর্যন্ত সবকিছু মিটে যাবে, তারপর আমাদের সুখের দিন শুরু। পলাশ, যদি আমরা বিফল হই
তাহলে এরা ভাই বোন কিছু জানতে পারবে না তো? আরে এরা যদি জানতেও পেরে যায় তাহলে এদের কাছে কোনো প্রমাণ থাকবে না, তাই এরা আমাদের কিছু করতে পারবে না। রাধিকা এবং পলাশ নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে ছাদের আড়াল থেকে বিক্রম এবং প্রিয়া তাদের সমস্ত কথা শুনে ফেলে। প্রিয়া, শুনতে পেলি তো এরা কি বললো? দাদা, তুমি একদম চিন্তা করো না, এদের দুজনের বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করব। আমি যেটা যেটা বলেছি তুমি শুধু সেরকমটাই করো। কিছু সময় পর পার্টি শেষ হয়ে যায় এবং বাড়িতে আসা সকল আত্মীয় নিজেদের বাড়ি ফিরে যায়। সকলের বাড়ি ফিরে যাওয়ার পর রাধিকা রান্নাঘরে আসে। আজ স্লিপিং ট্যাবলেটের পুরো ডিপেটাই দুধের মধ্যে মিশিয়ে দেব। আজ রাতে বিক্রমকে শেষ করতে হবে। এরপর রাধিকা দুধের গ্লাস নিয়ে বিক্রমের কাছে যায়। আরে বিক্রম, তুমি এখনো ঘুমাওনি? এই নাও, এই দুধটা খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়বে। ঠিক আছে। আচ্ছা রাধিকা, প্রিয়া কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। সে বলছিল হোস্টেলে চলে যাবে, কিন্তু আমি জোর করেই তাকে আটকে নিলাম। বাড়িতে দীপাবলি আর সে হোস্টেলে থাকবে, সেটা কি ভালো লাগবে? আমি তো তাকে নিজের ছোট বোনের মতোই মনে করি। আমি ঠিক করেছি তো বিক্রম? হ্যাঁ, তুমি একদম ঠিক করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। বাড়ির কয়েকটা কাজ বাকি আছে, আমি সেগুলো মিটিয়ে আসছি। রাধিকা এই বলে ঘর থেকে বেরিয়ে হলরুমে গিয়ে বসে পড়ে। এবার আমি এখানেই বসে থাকবো, যাতে বিক্রম আমার থেকে সাহায্য না চাইতে পারে। আজ রাতেই তার খেলা শেষ হয়ে যাবে। এরপর রাধিকা হলরুমে বসে বসে টিভি দেখতে শুরু করে দেয়। অপরদিকে টিভির আওয়াজ শুনতে পেয়ে প্রিয়া নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আরে বৌদি, তুমি এখনো ঘুমাওনি কেন? না প্রিয়া, আমার ঘুম আসছে না, তাই বসে বসে একটু টিভি দেখছি। ঘুম পেলে গিয়ে ঘুমিয়ে পড়বো। দাদা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই গিয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে আমারও ঘুম পাচ্ছে না, আমিও বসে বসে ফোন দেখছিলাম। দেখি দাদা যদি জেগে থাকে তার সঙ্গে একটু বসে গল্প করব। আরে না না প্রিয়া, তোমার দাদার কাছে এখন যেও না, সে তো ঘুমাচ্ছে। এমনিতেই তার শরীর ভালো থাকে না, এখন ঘুম থেকে তুলে দিলে আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি সকালে তোমার দাদার সঙ্গে কথা বলে নিও। রাধিকার কথা শুনে প্রিয়ার সন্দেহ হয় এবং সে তাকে কিছু না বলে নিজের দাদার ঘরে যায়। এ কি, দাদার এরকম অবস্থা কি করে হলো? বৌদি বৌদি, তাড়াতাড়ি এখানে এসো, দেখো দাদার কি হয়ে গেছে। প্রিয়ার কথা শুনে রাধিকা তাড়াতাড়ি সেখানে আসে। এই দেখো বৌদি, দাদার কি হয়েছে? দাদা এভাবে নিচে পড়ে আছে কেন? হে ঈশ্বর, এটা কি করে হলো? বিক্রম বেডের নিচে পড়েছিল এবং তার মুখে রক্ত লেগেছিল। প্রিয়া এবং রাধিকা তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। বিক্রমের এ কি হয়ে গেল? ওঠো না বিক্রম, বিক্রম। বৌদি, ডাক্তারকে ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। কি বললে? ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, এখনই ডাক্তারকে ফোন করছি। হ্যালো পলাশ, মনে হচ্ছে বিক্রমের কিছু একটা হয়ে গেছে। তুমি কোনো ডাক্তার নিয়ে তাড়াতাড়ি এখানে এসো, আমাদের অনেক ভয় করছে। প্রিয়ার সামনে ভালো সাজার জন্য রাধিকা তার বয়ফ্রেন্ড পলাশকে ডাক্তার নিয়ে আসার কথা বলে। এরপর রাধিকা ফোন রেখে দেয় এবং আবার অ্যাক্টিং করতে শুরু করে দেয়। বিক্রম, তোমার কি হয়ে গেল? ওঠো না বিক্রম। বৌদি, আর ডাক্তারকে ডেকে কোনো লাভ হবে না, দাদা আর বেঁচে নেই। দাদা, তোমার কি হয়ে গেল? এ তুমি কি বলছো প্রিয়া? এটা কখনো হতে পারে না। আমার বিক্রম আমাকে ছেড়ে যেতেই পারে না, সে কখনো আমাকে ছেড়ে যেতেই পারে না। বৌদি, নিজেকে সামলাও। রাধিকা অনেক কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে তার কাশিও শুরু হয়ে যায়। বৌদিকে এভাবে কাঁদতে দেখে প্রিয়া তার জন্য জল নিয়ে আসে। বৌদি, এ নাও, জল খেয়ে নাও। না, আমি কিচ্ছু খাবো না, আমার বিক্রম আমাকে ছেড়ে চলে গেল। এবার আমি কি করে থাকবো? রাধিকা কাঁদার অ্যাক্টিং করতে করতে এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে কাশতে কাশতে তারও অবস্থা খারাপ হয়ে যায়। প্লিজ বৌদি, তুমি জলটা খেয়ে নাও, তোমার কিছু হয়ে গেলে এখন আমি কার কাছে যাব? কান্নার অ্যাক্টিং করতে করতে অতিরিক্ত কাশি শুরু হয়ে যাওয়ায় রাধিকা প্রিয়ার থেকে জল নিয়ে খেয়ে নেয়। উফ, আর পারছি না, এটা আমার সাথে কি হচ্ছে? আমার গলা এত শুকিয়ে যাচ্ছে কেন? প্রিয়া, তুমি আমাকে কি খাওয়ালে? আমি? হ্যাঁ তুমি। তোমার দেওয়া জল খাওয়ার পর আমার গলার ভেতরে কেমন হচ্ছে, নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। সত্যি বলো প্রিয়া, তুমি আমাকে কি খাইয়েছো? আমার প্রিয় বৌদি, আমি তোমাকে বিষ দিয়েছি, বিষ। যদি নিজেকে বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও। এ তুমি কি বলছো প্রিয়া?
প্রিয়ার মুখে বিষের কথা শুনে রাধিকা রুম থেকে বাইরে বেরিয়ে হল রুমে চলে আসে এবং তার ফোন হাতে নিয়ে নেয়। আমি এখনই পুলিশকে ফোন করব, তোমাকে আমি ছাড়বো না প্রিয়া। পুলিশ কমপ্লেন করবে তুমি? তোমার কাছে আর বেশি সময় নেই বৌদি। প্রিয়া এসব কথা বলছিল, এরই মধ্যে রাধিকা হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। আমাকে মেরো না, দয়া করে আমাকে মেরো না, আমি বেঁচে থাকতে চাই, আমি তোমার বৌদি, আমার উপর একটু দয়া করো প্রিয়া। এত সহজে তোমাকে কিভাবে ছেড়ে দেব বৌদি? তোমাকে এভাবে মরতে দেখে আমার যে খুব আনন্দ হচ্ছে, এটার জন্যই তো আমি তোমাকে বিষটা দিয়েছি। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কেউ কি আছে? প্লিজ আমাকে কেউ বাঁচাও। এখানে তোমাকে বাঁচানোর জন্য কেউই আসবে না। এমনিতেই তোমার হাতে আর মাত্র 10 মিনিট রয়েছে। ধীরে ধীরে তোমার চোখের সামনে অন্ধকার নেমে আসবে এবং তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। তারপর সব শেষ। হা হা হা। তুমি আমার সাথে এরকম করলে প্রিয়া? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার দাদাকে মেরে ফেলে এখন আমার সামনে অ্যাক্টিং করছো? এবার আমাকে সত্যি সত্যি বলো, কেন আমার দাদাকে মেরেছো? তাহলে আমি তোমাকে এই বিষের ওষুধ দেব। আমি সত্যি বলছি প্রিয়া, আমি কিচ্ছু জানি না, আমার কথা বিশ্বাস করো, আমাকে বাঁচাও প্রিয়া, আমি মরতে চাই না। মরতে যখন চাও না তাহলে সত্যি কথা বলো, কেন মেরেছো আমার দাদাকে? বলছি, সব সত্যি বলছি। হ্যাঁ, বিক্রমকে আমি মেরেছি, এতে আমার এক বয়ফ্রেন্ড পলাশও রয়েছে। এরপর রাধিকা প্রিয়াকে সমস্ত কথা জানিয়ে দেয়। বৌদি, আমার দাদা তোমাকে কত ভালোবাসতো, তুমি তার সঙ্গে এসব কিভাবে করতে পারলে? প্রিয়া, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ওষুধ দাও, আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার উপর দয়া করো প্রিয়া, আমি সব কিছু ছেড়ে চলে যাব, এই সব সম্পত্তি তুমি নিয়ে নিও, দয়া করে আমাকে বাঁচিয়ে নাও প্রিয়া, বাঁচিয়ে নাও। রাধিকা প্রিয়াকে এসব বলতে বলতে উঠে বসে পড়ে এবং হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। এরই মধ্যে প্রিয়ার বন্ধু সন্দীপ তার মোবাইলে ভিডিও রেকর্ড করতে করতে সেখানে আসে। নমস্কার বৌদি। সন্দীপ, তুমি এই সময় আমাদের ঘরে কেন? লুকিয়েছিলাম বৌদি, তোমার সত্যিটা জানার জন্য অনেক আগে থেকে এখানে লুকিয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে তোমার সত্যিটাই ফোনে রেকর্ড করছিলাম। মনে নেই তুমি আমার ব্যাপারে কত উল্টোপাল্টা কথা বলেছিলে? আমি সেসবের বদলা নিতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও সন্দীপ, আমাকে বাঁচিয়ে নাও, দয়া করে প্রিয়াকে বলো সে যেন আমাকে ওষুধটা দিয়ে দেয়। তুমি এত তাড়াতাড়ি মরবে না বৌদি, প্রিয়া তোমাকে বিষ দেয়নি, সে তোমাকে শরীর অসুস্থ করার জন্য একটা সামান্য ওষুধ দিয়েছে, যাতে তুমি সমস্ত সত্যি কথা আমাদেরকে বলে দাও। আর তুমি সত্যি সত্যি সেটাই করলে, আমি তোমার সমস্ত কথা ফোনে রেকর্ড করে নিয়েছি। সন্দীপ একদম ঠিকই বলেছে বৌদি, তোমার আর তোমার বয়ফ্রেন্ড পলাশের ব্যাপারে আমরা আগে থেকেই জানি, আমরা তোমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্যই এতদিন ওয়েট করেছিলাম। সন্দীপ, যাও তুমি পুলিশকে নিয়ে এসো, এই মহিলাটি আমার দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছে। চেষ্টা মানে বিক্রম বেঁচে আছে? হ্যাঁ রাধিকা ম্যাডাম, আমি মরিনি, এখনো বেঁচে আছি। এতক্ষণ আমি রুমের ভিতর মরার অ্যাক্টিং করছিলাম। কিছু সময়ের মধ্যে তোমার বয়ফ্রেন্ডও এখানে চলে আসবে, তারপর তোমাদের দুজনকে আমরা পুলিশের হাতে তুলে দেব। বিক্রমকে হঠাৎ এভাবে আসতে দেখে রাধিকা অবাক হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বিক্রম, আমার সঙ্গে এরকম করো না। আর তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করবে এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমার সঙ্গে এরকম কেন করলে রাধিকা? আমি তোমাকে কত ভালোবাসতাম। কিছু সময়ের মধ্যেই পুলিশ একটি কনস্টেবলকে নিয়ে সেখানে উপস্থিত হয়। বিক্রম বাবু, আপনাকে প্রাণে মারার চেষ্টা কে করেছিল? এই মহিলাটি, আমার স্ত্রী রাধিকা, নিয়ে যান একে। একে অ্যারেস্ট করে নাও কনস্টেবল। আর বিক্রম বাবু, আপনি প্রমাণ নিয়ে থানায় আসুন। বিক্রম পুলিশের সঙ্গে কথা বলছিল, এমন সময় পলাশ একটি ডাক্তারকে নিয়ে সেখানে উপস্থিত হয়। আরে এখানে পুলিশ কেন? এসো পলাশ বাবু, এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। ইন্সপেক্টর সাহেব, এই লোকটিও যুক্ত আছে, একেও অ্যারেস্ট করে নিন। আমি কিছু করিনি স্যার, বিক্রমকে প্রাণে মারার প্ল্যান রাধিকার ছিল, আমি তাকে বারবার করে বারণ করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। তার মানে এটাতে তোমার কোনো হাত নেই? না ইন্সপেক্টর বাবু, আমি রাধিকাকে এটাও বলেছিলাম যে আমি তাকে বিয়ে করতে পারবো না, কিন্তু সে জোর করে আমাকে বিয়ে করতে চাইতো এবং সুইসাইড করার কথা বলে আমাকে ব্ল্যাকমেল করতো। আপনি তাকেই নিয়ে যান, এই মহিলাটি ভালো নয়। পলাশ, তুমি আমার বিষয়ে এরকম কথা বলতে পারলে? এই চুপ করো তোমরা এবার। কনস্টেবল, দুজনকেই ধরে নাও, আর সাথে ওই ডাক্তারকেও ছাড়বে না। এরপর রাধিকা এবং পলাশের জেল হয়ে যায়।
এবং তাদের কাজে সাহায্য করার ডাক্তারের লাইসেন্সও ক্যান্সেল হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায় এবং বিক্রমকে তার বোন প্রিয়া অনেক জোর করায় সে রূপা নামের একটি অনাথ মেয়েকে বিয়ে করে। রূপা বিক্রমকে অনেক ভালোবাসতো এবং সে তার খুব ভালোভাবে খেয়ালও রাখত। সে প্রিয়াকেও নিজের বোনের মতোই মনে করত। একদিন সকালে বিক্রম এবং প্রিয়া যখন ডাইনিং রুমে বসেছিল, এমন সময় রূপা হাতে একটি থালা নিয়ে সেখানে আসে। এই নাও প্রসাদ। আরে রূপা, তুমি মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ বিক্রম, আমার মতো একজন অনাথ মেয়েকে তুমি কত ভালো জীবন দিয়েছো, তাই আমি আমাদের বাড়ির জন্য প্রার্থনা করতে গিয়েছিলাম, যাতে আমাদের বাড়িতে কোনোদিন কোনো রকম বিপদ না আসে। রূপা, আর একটা গুড নিউজ আছে তোমার জন্য। গুড নিউজ? কিরকম গুড নিউজ? তুমি বাবা হতে চলেছো বিক্রম। কি, তুমি সত্যি বলছো? শুনেছিস প্রিয়া, আমি বাবা হতে চলেছি। কংগ্রাচুলেশনস দাদা, এবার আমি পিসি হব। ইয়ে, খুব আনন্দ হবে। বিক্রম ধীরে ধীরে রাধিকার সব কথা ভুলে যায়। রূপাকে বিয়ে করার পর থেকে বিক্রমের জীবনে সমস্ত রকমের সুখ ফিরে এসেছিল। সে রূপার সঙ্গে খুব ভালোভাবে সময়ও কাটাতো। বন্ধুরা, এটার থেকে বোঝা গেল একজন ভালো জীবনসঙ্গী জীবনকে অনেক সুন্দর করে তোলে, অপরদিকে একজন খারাপ জীবনসঙ্গী সম্পর্কের মর্যাদা নষ্ট করে দেয় এবং ধোঁকা দেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। তাই আমাদেরকে নিজেদের লাইফ পার্টনার অনেক চিন্তা ভাবনা করেই সিলেক্ট করা দরকার। বন্ধুরা, এরই সাথে আমাদের চালাক ননদ ভার্সেস চালাক বৌদি গল্পের সিরিজ শেষ হচ্ছে। এই গল্পটি তোমাদের কেমন লেগেছে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকমই মজার মজার গল্প আরো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য পরবর্তী নতুন কোনো সিরিজ নিয়ে। দয়া করে আমাকে মেরো না, আমি বেঁচে থাকতে চাই। আমি তোমার বৌদি, আমার উপর একটু দয়া করো প্রিয়া। এত সহজে তোমাকে কিভাবে ছেড়ে দেব বৌদি? তোমাকে এভাবে মরতে দেখে আমার যে খুব আনন্দ হচ্ছে। এটার জন্যই তো আমি তোমাকে বিষটা দিয়েছি। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কেউ কি আছে? প্লিজ আমাকে কেউ বাঁচাও। এখানে তোমাকে বাঁচানোর জন্য কেউই আসবে না। এমনিতেই তোমার হাতে আর মাত্র 10 মিনিট রয়েছে। ধীরে ধীরে তোমার চোখের সামনে অন্ধকার নেমে আসবে এবং তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। তারপর সব শেষ। হা হা হা। প্রিয়া তার বৌদি রাধিকাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করছিল এবং রাধিকাকে বাঁচানোর জন্য আশেপাশে কেউ ছিল না। বলা হয় ননদ বৌদির সম্পর্ক দুই বোনের মতো, কিন্তু এখানে দুজনে একে অপরের শত্রু কিভাবে হয়ে গেল। 2 বছর আগে প্রিয়া তার দাদা বিক্রমের সঙ্গে থাকত। বিক্রম একটি ভালো কোম্পানিতে চাকরি করত এবং তাদের ঘরবাড়িও খুব সুন্দর ছিল। বিক্রমের বিয়ের বয়স হয়ে যাওয়ায় সে নিজের জন্য মেয়ে খুঁজতে শুরু করে দেয়। এরকমই একদিন সে রাধিকা নামের এক মেয়েকে দেখতে তাদের বাড়িতে পৌঁছায়। রাধিকা, তোমার বাবা মায়ের কাছ থেকে আমি সবকিছু শুনে নিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমি একবার তোমার মুখে শুনতে চাই যে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আরে না না, আমারও তোমাকে খুব পছন্দ। আচ্ছা, তুমি নিজের হবু স্বামী থেকে কি কি আশা করো একটু বলবে? বেশি কিছু নয়, শুধু ভালোবাসা আর ভালোবাসা। বিক্রম এবং রাধিকা একে অপরকে পছন্দ করে নেওয়ায় সকলের উপস্থিতিতে কয়েকদিনের মধ্যেই খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাধিকা বিক্রমের সঙ্গে তার ঘরে আসে। বিয়ের প্রথম রাতে। রাধিকা, আজ থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। আজ এখানে তোমার প্রথম দিন, তাই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? কিরকম গিফট বিক্রম? এই নাও, এটা তোমার জন্য। আরে বাহ, এটা তো ডায়মন্ড রিং। আমার কাছে একটাও ডায়মন্ডের রিং ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম, তুমি অনেক ভালো। বিয়ের পর থেকেই রাধিকা এবং বিক্রম একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাতো। তারা মাঝে মাঝেই একসঙ্গে ঘুরে বেড়াতো। এভাবেই 2 মাস কেটে যায়। এরকমই একদিন, শোনো না বিক্রম, তুমি তো জানো আজ আমি মায়ের বাড়িতে যাব। আমার একটাও শাড়ি নেই। আমাকে তুমি কিছু টাকা দাও, আমি মায়ের বাড়ি যাওয়ার জন্য শাড়ি কিনবো। কিন্তু রাধিকা, আমি যে দেখলাম আলমারি ভর্তি শাড়ি রয়েছে। সেগুলো আমি অলরেডি পরে নিয়েছি, তাই ওগুলো আর পরবো না। তাছাড়া মায়ের বাড়ি যাওয়ার জন্য ওই পুরানো শাড়িগুলো পরতে যাবো কেন? এ কি বলছো তুমি? অতগুলো শাড়ি মাত্র 2-1 বার পরার পর নষ্ট করে দেবে? আমি ওসব কিছু জানি না বিক্রম, তুমি শুধু আমাকে টাকাটা দাও। এটা মাসের শেষ চলছে, এই সময় আমি তোমাকে টাকা দিতে পারবো না। তুমি ওখান থেকে একটা শাড়ি পরে চলে যাও। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, না হলে আমার দেরি হয়ে যাবে। বিক্রম এই বলে অফিসে চলে যায়। বিক্রমের কাছ থেকে টাকা না পাওয়ায় রাধিকা প্রচন্ড রেগে যায়। সে বিয়ের পর থেকেই নতুন নতুন জামা কাপড়, গহনা এবং মেকআপের উপরে অনেক টাকা খরচ করত।
এবং যখনই সে টাকা পেত না তখন প্রচন্ড রেগে যেত। আর বিক্রমের কাছ থেকে শাড়ি কেনার টাকা না পাওয়ায় সে রাগ করে যেটা পড়েছিল সেটাতেই মায়ের বাড়িতে চলে যায়। অন্যদিকে রাধিকার ননদ প্রিয়া তার এক বন্ধু সন্দীপের সঙ্গে কলেজের ক্যান্টিনে বসে টিফিন করছিল। আজ লাঞ্চ বক্সে কি নিয়ে এসেছো প্রিয়া? এখনো আমি দেখিনি, বৌদি কিছু একটা দিয়েছে হয়তো। তবে যাই বলো প্রিয়া, তোমার বৌদি খুব ভালো রান্না করতে পারে। এতদিন মেসের খাবার খেয়ে খেয়ে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। যখন থেকে তোমার দাদার বিয়ে হয়েছে ভালো ভালো খাবার খেতে পারছি। এটা তুমি ঠিক বলেছো, বৌদি খাবার কিন্তু খুব ভালো বানায়। কার বৌদি এটাও তো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এত বেশি ভাও খেও না। তোমার বৌদির কাছ থেকে তুমি ভালো ভালো রান্না শিখে নাও।